আচ্ছা, মানুষ কি কখনো অমর হয়? যদি বলি হ্যাঁ হয়, তাহলে আসলে সত্যি মানুষ অমর হয়। একজন মানুষ তার কর্মে, বীরত্বে, সাহসিকতায়, দানশীলতায় অমরত্ব লাভ করে আজীবন বেঁচে থাকে সকলের মনের মণিকোঠায়। কিন্তু দেখুন, এই অমরত্বের সন্ধানে কখনো কখনো কেউ কেউ সময় সাপেক্ষে হয়ে ওঠে চরম অমানুষ, আর তার পরিণাম ভয়াবহ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের সুস্বাগতম জানাই এই স্টোরি ওয়েবসের গল্প তরঙ্গে। আজ আপনাদের জন্য থাকছে শঙ্কর্ষণ মজুমদারের লেখা গল্প অমরত্বের অভিশাপ। লেখক শঙ্কর্ষণ মজুমদার ফেসবুকীয় সাহিত্যমঞ্চের একজন অন্যতম লেখক। যদিও তিনি বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত, তবুও তার নেশা হলো এই লেখালেখি। তিনি একই সঙ্গে ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসুদের একজন। তার লেখা বেশ কয়েকটি গল্প সামাজিক মাধ্যমের বিভিন্ন সাহিত্য গোষ্ঠীতে সমাদৃত হয়েছে। আসুন শুনে নিই লেখক শঙ্কর্ষণ মজুমদারের লেখা কাহিনী অমরত্বের অভিশাপ। সকালে স্নান খাওয়া সেরে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল রতন। গোল বাঁধল মাথা আঁচড়ানোর সময়। আয়নার সামনে দাঁড়িয়ে রতন আবিষ্কার করে মাথায় কয়েকটা সাদা চুল। ব্যাস, সাথে সাথেই মুখ হাঁড়ি হয়ে যায় তার। মাত্র 30 বছর বয়স, এখনো বিয়ে হয়নি, প্রেমিকাও নেই। এহেন অবস্থায় মাথায় সাদা চুলের অস্তিত্ব মেনে নিতে পারে না সে। এমনিতেই গতকাল অফিস থেকে ফেরার সময় রাস্তায় একটা বাচ্চা তাকে কাকু বলে ডাকায় মাথা গরম হয়ে গেছিল। তার উপরে আজকে এই অবস্থা। মেজাজ বিগড়ে যায় রতনের। মেজাজ সপ্তমে চড়িয়ে এই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় সে। এই হচ্ছে আমাদের রতন মুখার্জি। এমনিতে ভালো ছেলে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের বড় অফিসার, পরোপকারী, হাসি খুশি, নেশা ভাঙ করে না। কিন্তু ওই একটাই দোষ, নিজেকে বুড়ো ভাবতে ভালো লাগে না তার। অফিসে এসে নিজের চেয়ারে একটু আরাম করে বসতেই বেয়ারা এসে খবর দিয়ে গেল বড়বাবু ডাকছেন। শুনে মেজাজটা আরও তিরিক্ষি হয় রতনের। এমনিতেই বাড়ি থেকে বেরোনোর সময় মুড অফ ছিল, তার উপরে অফিসে আসতে না আসতেই বসের ডাক। নিশ্চয়ই ওই টেকো চক্করটি বসের কানে লাগিয়েছে। এই নোংরা পলিটিক্সের পাল্লায় পড়ে লাইফ ফেল হয়ে গেল। তোম্বা মুখে বসের চেম্বারে গিয়ে দরজায় ধাক্কা দেয় রতন। স্যার, মে আই কাম ইন? আরে রতন, এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। ওপর মহল থেকে নির্দেশ এসেছে তোমাকে কিছুদিনের জন্য উড়িষ্যা যেতে হবে। পুরীর কোণারকে যে সূর্য মন্দির আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাব পাস হয়েছে। তোমাকে পুরো ব্যাপারটা তদারকি করতে হবে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল লেটার পেয়ে যাবে। স্যার, এত লোক থাকতে আমি কেন? রতনের আপত্তিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে গোলদারবাবু বলেন, আরে ইয়ং ম্যান, তোমার মতন বয়সের ছেলেরা বাইরে যাওয়ার জন্য ছটফট করে। এই বয়সে বাইরের দুনিয়া উপভোগ করবে না তো কবে করবে? যাও, গোছগাছ শুরু করো, খুব তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। বসের কেবিন থেকে দৃশ্যতই হতাশ মুখে বেরিয়ে এলো রতন। ভালোই সুখে ছিল। সপ্তাহে 5 দিন অফিস করত, সপ্তাহান্তে গ্রামের বাড়িতে যেত। মোটের ওপর ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু এই আবার কি উৎপাত? কেন রে বাপু? কলকাতার জাদুঘর বা ভিক্টোরিয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি দেওয়া যেত না? অথবা অসংখ্য পুরনো ঐতিহ্যশালী বাড়ি আছে যেগুলো ভগ্নপ্রায়, সেগুলোর কি সংরক্ষণ করা যেত না? কি দরকার ছিল অত দূরে পাঠানোর? এইসব কাজ সাধারণত অনেক দিন ধরে চলে, কাজে কতদিন ওখানে থাকতে হবে কে জানে। কিন্তু কি বার করা যাবে? নিষ্ফল রাগে নিজের মনেই গজরাতে থাকে রতন। শ্রীক্লীড়ি ওই বজ্রবৈরচনীয় হু হু ফট স্বাহা। নেপালে কাঠমান্ডু থেকে 50 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে একটা নির্জন গুহায় বসে নিবিষ্ট চিত্তে মা ছিন্নমস্তার আরাধনা করছিল অঘোরানন্দ। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে বিভিন্ন তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছে সে। আজ সাধনার অন্তিম ধাপ। মা প্রসন্ন হলেই সিদ্ধি লাভ হবে, তাই মায়ের আরাধনায় এতটুকু ফাঁক রাখতে চায় না সে। মন প্রাণ ঢেলে পুজো করতে লাগল। সফল তাকে হতেই হবে। অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে যে এটা ছাড়া গতি নেই,
রাত তখন কটা বাজে খেয়াল নেই। মায়ের পুজোয় মগ্ন অঘোরানন্দ হঠাৎ সারা শরীরে একটা শিরশিরানি অনুভব করল। চোখ মেলে দেখল মায়ের এক হাতে ধরা তার নিজের কর্তৃত মস্তকের চোখ জ্বলছে, তবে তাতে ক্রোধের লেশ মাত্র নেই। নিচের দিকে তাকিয়ে দেখল মায়ের পদতলে থাকা রতিমগ্ন মূর্তি দুটিরও চোখ থেকে শান্ত অথচ উজ্জ্বল আলো ঠিকরে বেরোচ্ছে। হতভম্ব অঘোরানন্দের এবার চোখ পড়ল নিজের শরীরে। দেখল কয়েকটা আলোকবিন্দু পদ্মের আকার নিয়ে পেট থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করছে। হাসি ফুটল অঘোরানন্দের মুখে। সে বুঝতে পেরেছে এটা কিসের ইঙ্গিত। ইরা, পিংলা এবং সুষুম্না জাগ্রত হয়েছে। তার সাধনায় মা প্রসন্ন হয়েছেন। কিছুক্ষণ পরে সেই আলোর খেলা থেমে গেলে আহুতি দিয়ে আসন ছেড়ে উঠে গেল সে। খুব আনন্দ আজ অঘোরানন্দের মনে। এতদিনের সাধনা সফল। আজ সে একজন সিদ্ধ তান্ত্রিকে পরিণত হল। ভূত, প্রেত, অশরীরী, পিশাচ সবাই এখন তার আজ্ঞাবহ। শিষ্যের এই সাফল্য পিছনে বসে দেখছিলেন তার গুরুদেব। আজ তিনি বড়ই প্রীত। অঘোরানন্দের মতো শিষ্য পাওয়া যে কোনো গুরুর কাছেই পরম ভাগ্যের ব্যাপার। যেমন কর্মঠ তেমনি মনোযোগী এবং গুরুর খুব অনুগত। খুব কম সময়ের মধ্যেই সে আয়ত্ত করে নিয়েছে তন্ত্রের সব কঠিন এবং গুহ্য পাঠ। সাধনা শেষ করে অঘোরানন্দ হৃষ্ট চিত্তে গুরুর কাছে এসে প্রণাম করল। দুই হাত তুলে তাকে আশীর্বাদ করে গুরুদেব বললেন, আজ থেকে তুই একজন মহাশক্তিশালী সিদ্ধ তান্ত্রিকে পরিণত হলি। মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকলো তান্ত্রিক অঘোরানন্দ। শিষ্যের এহেন অবস্থা দেখে গুরুদেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বৎস, কিছু বলবি? গুরুদেব, আমি একটা বিশেষ জিনিস চাই। বল, কি জিনিস? তোকে শিষ্য হিসাবে পেয়ে আমি গর্বিত। তোর সব মনস্কামনা পূর্ণ করব। তখন অঘোরানন্দ নিজের ঈপ্সিত বস্তুটির কথা গুরুকে বলতেই চমকে উঠলেন তিনি। বললেন, ওই জিনিস আমার কাছেও নেই, পাওয়ার ইচ্ছাও করি না। ভালো চাস তো তুইও করিস না। কিন্তু গুরুদেব, সংসারের যাবতীয় ভোগবিলাস ছেড়ে আমার তান্ত্রিক জীবনে প্রবেশ করার মূল উদ্দেশ্যই ছিল ওটা হস্তগত করা, আর আমি সেটা যে কোনো মূল্যে চাই। অবাক হয়ে গেলেন বৃদ্ধ গুরুদেব। এই অঘোরানন্দকে তিনি চেনেন না। কোথায় গেল সেই গুরুর প্রতি আনুগত্য? ওর চোখে মুখে স্পষ্ট কুটিল ছায়া দেখা যাচ্ছে। সিদ্ধিলাভ করার পর মুহূর্তে এহেন পরিবর্তনে বিচলিত হলেন তিনি। সাবধান করে বললেন, মূর্খ, যার যতটুকু ক্ষমতা তাকে সেই অনুযায়ী চলতে হয়। মানুষের অনিষ্টের কাজে তন্ত্রশক্তি ব্যবহার করলে চরম বিপদে পড়বি তুই। গুরুদেব, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমার সব মনস্কামনা পূরণ করবেন। গুরুর সাথে ছলনা করছিস? তোর পতন অনিবার্য। আমি অভিশাপ দিচ্ছি, তুই যা চাইছিস সেটা তুই হাতে পেলেও তোর কোনো কাজে আসবে না। যে তোকে সিদ্ধি প্রদান করেছে সেই মা ছিন্নমস্তাই তোকে বধ করবে। গুরুদেব, আপনি শুধু আমাকে দেওয়া আপনার প্রতিশ্রুতি পালন করুন। ওটা একবার হাতে পেয়ে গেলে স্বয়ং মা ছিন্নমস্তাও আমার কিছু করতে পারবেন না। আমি হব দুনিয়ার সব থেকে শক্তিশালী। তুই যা চাইছিস সেটা ভারতের মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে পাবি। এর বেশি কিছু আমি জানি না। এখন যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। অনেক ধন্যবাদ গুরুদেব, বাকিটা আমি নিজেই খুঁজে নেব। প্রণাম।
এই বলে অঘোরানন্দ সেখান থেকে প্রস্থান করল। তার প্রস্থানের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন বৃদ্ধ গুরুদেব। সিদ্ধিলাভের সাথে সাথেই তার প্রিয় শিষ্যের এহেন আচরণে হতবাক হয়ে গেছেন তিনি। বোধহয় চোখ দিয়ে দুফোঁটা জলও গড়িয়ে পড়ল তার। নির্দিষ্ট দিনে কলকাতা থেকে বিমানে ভুবনেশ্বর পৌঁছায় রতন। এয়ারপোর্ট থেকেই অফিসের গাড়িতে সোজা পুরী পৌঁছে অফিস থেকেই ঠিক করে দেওয়া সরকারি গেস্ট হাউসে ঢুকে চেক ইন সেরে রুমে ঢুকেই বিছানায় লম্বা হয় সে। পুরী আসবার খবর শুনে যতটা বিরক্ত হয়েছিল, এখন সেই বিরক্তি অনেকটাই কেটে গেছে আসার পথে সমুদ্রের মোহময়ী রূপ দেখে। সমুদ্রের একটা সহজাত সৌন্দর্য আছে যা অপার শান্তি দেয়। এইসব 7-5 ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছে ও নিজেই জানে না। ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। গেস্ট হাউসটা একদম সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে হাঁটতে বেরোলো রতন। বেশ ভালোই লাগছে পরিবেশটা। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, ফুরফুরে হাওয়া, সমুদ্রের একটানা গর্জন, সব মিলিয়ে বেশ ভালোই উপভোগ করছিল। পায়চারি করতে করতেই ও ঠিক করে ফেলল পরের দিন সকালে আগে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবে, তারপরে সাইটে যাবে। তাতে অফিসের লোকেরা যা ভাবে ভাবুক। সাত্ত্বিক ব্রাহ্মণের ছেলে সে, পুরী এসে জগন্নাথ মন্দিরে পুজো না দিয়ে কাজ শুরু করার কথা ভাবতেই পারে না সে। জগন্নাথ দেব মনে হয় অলক্ষ্যে হেসেছিলেন তার এই পরিকল্পনা শুনে। সমুদ্রের রূপে মজে যাওয়া রতন ঘুণাক্ষরে অনুমান করতে পারছে না যে না চাইতেও কি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে। পরের দিন সকালে মন্দিরে পুজো দেওয়ার পর সাইটে গিয়ে রতন প্রথমে তো খুবই অবাক হয়ে যায়। তার খারাপ লাগছিল বিভিন্ন জায়গায় ভগ্নপ্রায় অবস্থা দেখে। জোর কদমে গোটা মন্দির চত্বর সংস্কারের কাজ শুরু হলো। দর্শনার্থীদের প্রবেশ অবশ্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এইরকমই একদিন মিস্ত্রিরা কাজ করছে। রতন তদারকি করছে পুরো জায়গাটা। এমন সময় কয়েকজন মিস্ত্রি হঠাৎ রতনকে ডাকায় ও গিয়ে দেখে মিস্ত্রিরা কিছু একটা খুঁজে পেয়েছে। মাটির একটু গভীরে চকচকে কিছু একটা আছে। মাটির নিচে থাকা সত্ত্বেও জিনিসটার ঔজ্জ্বল্য দেখে অবাক হয় রতন। যেন এক অদ্ভুত তেজ ঠিকরে বেরোচ্ছে ওটা থেকে। প্রায় 6 বছর ধরে পুরাতাত্ত্বিক বিভাগে চাকরি করছে। কর্মসূত্রেই অনেক প্রাচীন জিনিস নিয়ে ঘাটাঘাটি করেছে, কিন্তু এরকম জিনিস কখনো দেখেনি। সাবধানে তুলে আনা হলো জিনিসটা। গুরুর কাছ থেকে বিদায় নিয়ে ভারতে এসে মধ্যপ্রদেশের সবকটা জঙ্গল চষে ফেলে অঘোরানন্দ, কিন্তু কোথাও তার ঈপ্সিত বস্তুর সন্ধান পেল না। এমনকি কোনো রকম অনুভূতিও হলো না। সাধারণত অতিপ্রাকৃত কিছু কাছাকাছি থাকলে তান্ত্রিকরা সেটা বুঝতে পারে। অঘোরানন্দের মতো মহাশক্তিশালী তান্ত্রিকরা তো আরো ভালো করে বুঝতে পারবেন। কিন্তু এতদিন ধরে জঙ্গলে ঘুরেও সেরকম কোনো অতীন্দ্রিয় অনুভূতি পেল না অঘোরানন্দ। এদিকে গুরুদেব বলেছেন জিনিসটা মধ্যপ্রদেশেই আছে। গুরুদেবের কথাও মিথ্যা হতে পারে না। তাই দাঁতে দাঁত চেপেও প্রতিজ্ঞা করে যত কষ্টই হোক, যেভাবেই হোক ওটা হাসিল করবেই। তাই খড়ের গাদায় সূচ খোঁজার মতো করে চালিয়ে যেতে থাকে তার অভিষ্ট লক্ষ্যের সন্ধান। এভাবেই একদিন ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় আসিরগড়। ঘন জঙ্গলের মধ্যে আসিরগড় দুর্গ। মুঘল সম্রাট আকবরের শেষ রাজ্য জয় ছিল এটা। এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে এইসব ইতিহাসের দিকে নজর দেওয়ার দরকার নেই অঘোরানন্দের, ইচ্ছেও নেই। তবে আসিরগড়ে এসে একটা কারণে বড়ই উৎফুল্ল হয়েছে সে। কারণ এই প্রথম তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানিয়েছে অতিপ্রাকৃত কিছু আছে এখানে। কি আছে তা সে জানে না, তবে কিছু একটা আছে। তার অনুভূতি মিথ্যা বলে না। এমনিতেই এই গভীর জঙ্গলে লোকজন কম আসে, আর রাত হলে তো আদিম অরণ্য আরো ভয়ানক হয়ে যায়। সাক্ষাৎ মৃত্যুপুরীর রূপ নেয় তখন। আর এই আদিম অরণ্যেই অঘোরানন্দ একদিন একটা অত্যাশ্চর্য ঘটনার সম্মুখীন হল। আসিরগড় দুর্গের মধ্যেই একটা শিব মন্দির আছে। প্রচলিত নাম গুপ্তেশ্বর মহাদেবের মন্দির। বছরের একটা নির্দিষ্ট সময়ে এই গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরে ভক্তের ঢল নামে, তবে বাকি সময়টা প্রায় জনহীন থাকে। তার প্রধান কারণ এই যে মন্দিরে পৌঁছানোর পথ বেশ দুর্গম। একদিন এই গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরের সামনেই রাত কাটিয়েছিলেন অঘোরানন্দ। পরের দিন সকালে তিনি মন্দিরে ঢুকে দেখেন
ফুল বেলপাতা ছড়ানো আছে, অর্থাৎ কেউ নিশ্চয়ই পুজো করেছে রাত্রে। অথচ এই দুর্গম জায়গায় রাত্রে কোনো মানুষ আসবে না সেটা চোখ বুজে বলা যায়। তাছাড়া সে নিজে সারা রাত ছিল ওখানে, দিনের আলো থাকতেও কাউকে আসতে দেখেন। তবে কে এসেছিল? ধ্যানে বসল অঘোরানন্দ, আর বসেই বুঝল অশরীরীর অস্তিত্ব আছে এখানে। খুব জোরালোভাবেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে এ কেমন অশরীরী যে কিনা মহাদেবের পুজো করে? চিন্তায় অস্থির হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল এর শেষ দেখে ছাড়বে। ঠিক করল পরের দিন রাত্রে সতর্ক থাকবে। সেদিন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেই মন্দিরের পাশে একটা ঝোপের মধ্যেই আসন গ্রহণ করল অঘোরানন্দ। আজ যেই আসুক তার রহস্য উদ্ঘাটন করবেই। রাত তখন অনেক গভীর। ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল তার। হঠাৎ একটা মৃদু আওয়াজে সতর্ক হয়ে উঠল। কান পেতে শুনল শব্দটা। মনে হলো কেউ পুজো করছে। ভালো করে লক্ষ্য করল শব্দটা মন্দিরের ভিতর থেকেই আসছে। সহজাত অতীন্দ্রিয় অনুভূতি ততক্ষণে জানান দিয়ে দিয়েছে এই স্থানে অতি শক্তিশালী কোন অশরীরীর আবির্ভাব হয়েছে। মন্ত্র পড়ে গাত্রবন্ধন করে পা টিপে টিপে মন্দিরের সামনে গিয়ে আচমকা দরজায় ধাক্কা দিল। দরজা খুলে যেতেই দেখল দীর্ঘদেহী এক ছায়ামূর্তি মহাদেবের পুজো করছে। সেই ছায়ামূর্তিও বোধহয় এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। আচমকাই আওয়াজে পিছন ঘুরে তাকালো সে। আর তখনই অঘোরানন্দ দেখতে পেল সেই রহস্যজনক পুরোহিতকে। দীর্ঘদেহী বলিষ্ঠ চেহারা, ফ্যাকাশে শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছে, দুর্গন্ধ আসছে গা থেকে, আর কপালে একটা গভীর ক্ষত। সেখান থেকে ক্রমাগত পুঁজ আর রক্ত বেরোচ্ছে। তান্ত্রিক অঘোরানন্দ আর রহস্যজনক ছায়ামূর্তি উভয়ই একে অপরের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকল। দুজনের কেউই এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। বিস্মিত অঘোরানন্দের মুখ থেকে একটাই শব্দ বেরোল, অশ্বত্থমা। মাটির নিচ থেকে জিনিসটা তুলে রতন আর মিস্ত্রিরা সবাই বেশ অবাক হয়ে গেল। জিনিসটা একটা বর্ম, সাথে দুটো অলংকার মতো আছে। মিস্ত্রিদের তাড়া দিল রতন। যাও যাও, সবাই নিজের কাজে যাও, অনেক কাজ আছে, এদিকটা আমি সামলে নিচ্ছি। মিস্ত্রিরা চলে গেলে বর্মটা ভালো করে নিরীক্ষণ করতে শুরু করলো রতন। প্রাচীনকালে রাজা মহারাজারা যুদ্ধের সময় যে বর্ম ব্যবহার করত অনেকটা সেই রকমই। তবে বর্মটার কারুকার্য দেখে তারিফ না করে পারল না সে। কাজের সুবাদেই অনেক বর্ম দেখেছিল, কিন্তু এই বর্মটার মতো এত সুন্দর বর্ম কখনো দেখেনি। একবার চিন্তা করল, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল আর ময়ূর সিংহাসনের পাশাপাশি কোনো শৌখিন বর্ম বানিয়েছিল নাকি? কিন্তু ইতিহাসে তো তেমন কিছুর উল্লেখ পাওয়া যায় না। বর্মের সাথে যে দুটো অলংকার আছে ভালো করে দেখল রতন। দেখে মনে হলো কানের দুল, তবে সাধারণ কানের দুলের থেকে আলাদা। খুব সুন্দর দেখতে দুল দুটো, বেশ বড়, আর কানের লতি থেকে উপরের দিকে বেশ অনেকটা অংশ ঢেকে যাবে দুল পরলে। তবে দুল জোড়া নিয়েও ভাবছেন, রাজা বাদশাদের খেয়াল ইচ্ছে মতন অলংকার বানাতেই পারে। হয়তো প্রাচীনকালে পাওয়া যেত এরকম দুল, অসম্ভব না। খটকা লাগছে বর্মটা নিয়ে। বর্মটা হাতে নিয়ে উল্টে পাল্টে খুঁটিয়ে দেখছে রতন। কি ধাতু দিয়ে তৈরি সেটাই বুঝতে পারছে না। মনে হচ্ছে যেন স্নিগ্ধ আলোর ছটা ঠিকরে বেরোচ্ছে বর্মটা থেকে। এরকম অদ্ভুত ধাতু আগে কখনো দেখেনিও। তাছাড়া মাটির নিচে থাকার পরেও কিভাবে কোনো পদার্থের ঔজ্জ্বল্য বজায় থাকতে পারে সেটাও রহস্যে। একটু মলিনতা গ্রাস করেনি। দুল দুটো একইভাবে অমলিন। অনেকক্ষণ ধরে ঘাটাঘাটির পরেও যখন বুঝতে পারল না, তখন রতন আর নিজের মাথার উপরে বেশি চাপ দিতে রাজি হলো না। ল্যাবে গিয়ে কেমিক্যাল অ্যানালিসিস করলেই সব বেরিয়ে যাবে। তবে ও বর্মটার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছে যে মনস্থির করল সরকারি হেফাজতে অফিসিয়ালি এটাকে জমা করার আগে বর্ম পরে একটা সেলফি তুলে নেবে। নিঃসন্দেহে কাজটা বেআইনি, তবু এত সুন্দর বর্ম দেখে লোভ সামলাতে পারল না। নিজেকে বোঝালো এইভাবে
যে 1 মিনিটের তো ব্যাপার, জাস্ট বর্মটা পরে চট করে একটা সেলফি নিয়ে আবার খুলে রেখে দেবে, কাকপক্ষীও টের পাবে না। যেমন ভাবা তেমন কাজ। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কি না। কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। না, কেউ নেই। মিস্ত্রিরা দূরে কাজ করছে। আপাতত এই জায়গায় ও একাই আছে। চট করে বর্মটা গায়ে গলিয়ে নিল রতন। নিজেকে বেশ রাজা বাদশা বলেই মনে হচ্ছে ওর। কানের দুলগুলো হাতে নিয়ে দেখল ওগুলো এমনভাবে ডিজাইন করা আছে যে কানে ফুটো করা না থাকলেও আলগা করে কানের উপর রাখা যাবে। অর্থাৎ কোনো রকমে কানের উপর রেখে ছবি তুলতে কোনো অসুবিধা হবে না। এই ভেবে যেই দুলগুলোকে কানের উপর রেখেছে তখন হঠাৎ কি হলো রতন বুঝতে পারল না। শুধু একটা তীব্র আলোর ঝলকানি দেখল। বলা ভালো একটা আলোর বিস্ফোরণ হলো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রতন। সম্বিত ফিরতে দেখল বর্ম বা দুল কোনোটাই নেই। এরকম পরিস্থিতিতে মানুষ কি করতে পারে? একটু আগে নিজের হাতে মাটি থেকে তুলে যেই বর্ম গায়ে দিল সেটা জাস্ট নেই হয়ে গেল, তো চোখের সামনে থেকে। ওটা যে আর 5টা সাধারণ বর্মের মতো নয় তা বিলক্ষণ বুঝেছিল রতন, কিন্তু তাই বলে এরকম ঘটনা ঘটবে আশা করেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ নেই, আর তার মতো অফিসারকে মিস্ত্রিদের কাছে জবাবদিহি করতে হবে না বলে চাকরি নিয়ে টানাটানি হয়তো হবে না, কিন্তু একটা প্রাচীন জিনিস এভাবে চোখের সামনে থেকে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল, কোনোভাবেই হিসেব মেলাতে পারছে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাটিতে বসে পড়ল রতন। হতাশ ভঙ্গিতে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে কতক্ষণ বসেছিল জানে না। তবে হুঁশ ফিরল একটা বিকট আওয়াজে। চমকে উঠে মাথা তুলে দেখে চারিদিকে পাথরের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। পাথর ভেঙে টুকরো টুকরো হবার কারণে যে ওই আওয়াজটা, সেটা বুঝতে ওর একটু অসুবিধা হলো না, কারণ একটু আগে জায়গাটা পরিষ্কার ছিল। কি হয়েছে বুঝতে না পেরে উঠে দাঁড়াতেই দেখল দূর থেকে মিস্ত্রিরা ছুটে আসছে। ওদের মধ্যেই একজন উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, স্যার আপনার লাগেনি তো? কিসে লাগবে? অবাক হয়ে জানতে চাইল রতন। প্রশ্ন শুনে ওরা রতনের মুখের দিকে এমনভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। তখন ওদেরই একজনের দৃষ্টি অনুসরণ করে উপরে তাকিয়ে রতন যা দেখল তাতে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। দেখল ও যেখানে বসেছিল তার ঠিক উপরের ছাদে একটা বিশাল গর্ত। মানেটা খুব পরিষ্কার, ওই জায়গার পাথর ভেঙে নিচে পড়েছে, আর সেগুলোই এখন মেঝেতে ছড়িয়ে আছে। তবে যেটা পরিষ্কার হলো না সেটা হলো ও বেঁচে আছে কি করে। অত উঁচু থেকে বড় পাথরের চাই মাথায় পড়লে যে কেউ স্পট ডেড হয়ে যাবে, কিন্তু রতন দিব্যি বেঁচে আছে, উল্টে পাথর ভেঙে গুড়িয়ে গেছে। রহস্যটা কি মাথায় ঢুকল না কারোর। কিছুক্ষণ পরে ওকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বাকি সবাই কাজে ফিরে গেলেও রতন নিজে নিশ্চিন্ত হতে পারল না। আজকে ওর নিশ্চিত মৃত্যু ছিল। অত বড় পাথরটা ভেঙে গুড়িয়ে গেল কিভাবে? কে বাঁচালো ওকে? একদিকে উদ্ধার করা সামগ্রীর রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়া, অন্যদিকে এই অদৃশ্য উদ্ধারকর্তার উপস্থিতি। এই দুয়ের ধাক্কায় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে রতনের। ছায়ামূর্তিটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল অভরানন্দ। হঠাৎ একটা জোরালো ধুলোর ঝড় সৃষ্টি হয়। আচমকা হাওয়ার ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে সে। গা ঝাড়া দিয়ে মাটিতে উঠে দেখে ছায়ামূর্তি গায়েব। আক্ষরিক অর্থেই চোখে ধুলো দিয়ে পালিয়েছে। বিড়বিড় করে অঘোরানন্দ, ঠিকই অনুমান করেছি, ইনি মহাভারতের মহারথী অশ্বত্থামা। না হলে গাত্রবন্ধন থাকা সত্ত্বেও আমাকে মাটিতে ফেলে দেওয়া যা তার কর্ম না। প্রতিপক্ষ বড়ই শক্তিশালী। মন্দিরের মধ্যে ঢুকে আরো অবাক হয় অঘোরানন্দ। কোনো জানলা নেই, ঢোকা এবং বেরোনোর একটাই মাত্র দরজা যেখানে ও দাঁড়িয়েছিল। ধুলোর দাপটে চোখ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও বা হাওয়ার ধাক্কায় উল্টে পড়লেও ও নিশ্চিত যে দরজা দিয়ে অশ্বত্থামা বেরোয়নি।
বেরোলে অবশ্যই বুঝতে পারত। তাহলে কোথা দিয়ে গায়েব হলো? গোটা মন্দির তন্ন তন্ন করে খুঁজেও কোনো গুপ্ত পথ বা গোপন দরজার অস্তিত্ব পেল না সে। একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে মন্দিরের চাতালে এসে বসে। আজকে শিকার ফসকে গেলেও এটা ভেবে খুশি হলো যে অভীষ্ট লক্ষ্যের খুব কাছে চলে এসেছে ও। জিনিসটা একবার করায়ত্ত করতে পারলেই গোটা পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী কেউ থাকবে না। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, অঘরানন্দ নিজেও কম যায় না। স্বয়ং মা ছিন্নমস্তার আশীর্বাদ রয়েছে তার উপরে। এখন শুধু প্রতীক্ষা পরের রাতে। সে নিশ্চিত যে অশ্বত্থামা প্রতি রাতে এখানে পুজো দিতে আসে। সে যে করেই হোক কালকে রাত্রে একটা হেস্তনেস্ত করবেই, দাঁতে দাঁত চেপে সংকল্প করে। পরের দিন সকালে অফিস যাওয়ার আগে অভ্যেস মতোই স্নান খাওয়া সেরে চুল আঁচড়াতে গিয়ে আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে রতন। মাথায় কোনো সাদা চুলের অস্তিত্ব নেই। খুব ভালো করে মনে করে সম্প্রতি কলপ করা হয়নি, কালকেও সাদা চুল ছিল, স্পষ্ট মনে আছে। তাহলে কোন জাদু বলে আজকে সেগুলো কালো হয়ে গেল? কালো চুল দেখে রতনের খুশি হওয়া উচিত, কিন্তু তবুও হতে পারছে না। মনটা খুঁত খুঁত করছে। হঠাৎ মনে পড়ল চুল উঠে যায়নি তো। এতদিন তো চুল পড়ার সমস্যা ছিল না, তবে কি গোদের উপর বিষ ফোঁড়ার মতো এটা নতুন আমদানি হলো? এই সম্ভাবনার কথা এখন মাথায় আসতেই মেজাজ গরম হয়ে গেল। এমনিতেই কালকের ঘটনা এখনো মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না, তারপর এখন এই ঘটনা অসহ্য লাগছে। এখন শুধু ভালোই ভালোই কাজ সেরে বাড়ি ফিরতে চায়। পুরীতে আর এক মুহূর্তও ভালো লাগছে না। তবে ও তখনও জানতো না যে বাড়ি ফিরে যাবার সুযোগ এত তাড়াতাড়ি চলে আসবে। সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পর সন্ধেবেলা সমুদ্রের পাড়ে হাঁটতে বেরোলো রতন। নিজের মনে মেরিন ড্রাইভ দিয়ে হাঁটতে হাঁটতে এই 2 দিনের ঘটনাগুলো চিন্তা করছিল। হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছিল খেয়াল করেনি। যখন হুঁশ হলো তখন দেখলো জায়গাটা নির্জন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 10টা বাজে। এক মুহূর্ত দেরি না করে উল্টো মুখে বাড়ির পথ ধরল। আর তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা। কয়েক পা হাঁটতেই রতন দেখল আচমকাই ওর গায়ের উপরে চলে এসেছে কালকে সেই হারিয়ে যাওয়া বর্ম। না, উপর থেকে উড়ে এসে বসেনি বা কেউ দূর থেকে ছুঁড়ে দেয়নি। যেন কোনো অজ্ঞাত শক্তি ওর অজান্তেই ওকে বর্মটা পরিয়ে দিয়েছে। আরও ভালো করে বলা যায়, ওর মনে হলো যেন ওর শরীরের ভিতর থেকে বর্মটা ফুটে উঠেছে। যদিও এর জন্যও কোনো কষ্ট অনুভব করেনি, যেন খুব স্বাভাবিক ব্যাপার। কানের কাছটা একটু ভারী লাগলো। হাত দিয়ে বুঝল কালকে সেই হারিয়ে যাওয়া দুল দুটো কানের উপরে চেপে বসেছে। আরও অবাক হয়ে দেখল ওই বর্ম থেকেই তেজদৃপ্ত আলোর রশ্মি বেরিয়ে ওর চারিদিকে ওর গোটা শরীর ঘিরে একটা উজ্জ্বল আলোর বলয় তৈরি হয়েছে। ব্যাপারটা বলতে এত সময় লাগলো, কিন্তু বাস্তবে হতে সময় লাগলো সেকেন্ডের ভগ্নাংশ। এরপরে যে ঘটনাটা ঘটল সেটা রতনের সারা জীবন মনে থাকবে। উল্টো দিক থেকে একটা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দিল রতনকে। না, ভুল বললাম, রতনের কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি। গাড়িটা এসে ধাক্কা খেল রতনকে ঘিরে থাকা আলোর বলয়ে। আর তারপরেই সংঘর্ষের একটা প্রচণ্ড শব্দ হল। রতন সভয়ে দেখল গাড়িটা প্রায় 10 হাত দূরে ছিটকে গিয়ে 5 টুকরো হয়ে ভেঙে গেছে। এত নৃশংস গাড়ি দুর্ঘটনাও আগে কখনো দেখেনি। তবে আশ্চর্যের বিষয় এই, পুরো ব্যাপারটাতে রতনের সামান্যতম চোটও লাগেনি। ও ওর জায়গাতেই দাঁড়িয়েছিল। ব্যাপারটা ঘটে যাবার পরও দেখল বর্ম, কানের দুল আর ওকে ঘিরে থাকা আলোকবৃত্ত, এই 3টে জিনিসই অদৃশ্য হয়ে গেল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে গিয়েও দেখল ড্রাইভার মৃত অবস্থায় পড়ে আছে। আর সহ্য করতে পারল না রতন। কাল থেকে ওর সাথে ঘটে যাওয়া একের পর এক যুক্তিহীন ঘটনায় এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তার উপরে এখন এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হবার পরে রতনের স্নায়ুতন্ত্র বিদ্রোহ ঘোষণা করল। কোনো রকমে ওখান থেকে ঘরে ফিরেই বিছানায় শুয়ে পড়ল।
এখন ওর ঘুমের খুব প্রয়োজন, যদিও এই পরিস্থিতিতে ঘুম আসবে কিনা সন্দেহ। ওর মনে হলো এই রহস্যজনক বর্ম বিপদের আভাস পায়। কালকেও মন্দিরের ঘটনায় বর্মটাই হয়তো ওকে বাঁচিয়েছে। উপর থেকে পাথর পড়েছিল ঠিকই, কিন্তু হয়তো আজকের মতো এরকম আলোর বলয়ে ধাক্কা খাওয়ায় পাথর গুঁড়িয়ে যায়, কারণ পাথর ভেঙে যাওয়ার শব্দ শুনেছিল। যে আলোকবৃত্ত গাড়িকে এমনভাবে দুমড়ে মুচড়ে দিতে পারে, তার কাছে পাথর তো শোলার বলের মতোই হালকা। কালকে এমনিতেই প্রাচীন সামগ্রী হারিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে ঝড় বইছিল, তার উপরে মাথায় হাত দিয়ে চোখ বুজে বসেছিল। এইসব কারণেই হয়তো বর্মটা খেয়াল করেনি কালকে। তবে এই সবই ওর অনুমান। শুধু এইটুকু বুঝতে পারল যে এর পিছনে গভীর কোনো রহস্য আছে। এই বর্ম আর দুল অলৌকিক শক্তি সম্পন্ন। ও ঠিক করলো কালকেই লিভ অ্যাপ্লিকেশন দিয়ে বাড়ি যাবে, তাতে যা হয় হোক। এইরকম মানসিক অস্থিরতার মধ্যে কাজ করা যায় না। ওদের গ্রামের কালী মন্দিরের পুরোহিত নরোত্তম ঠাকুর তান্ত্রিক মানুষ, ওনার সাথে একবার কথা বলবে। ওকে জানতেই হবে এই বর্ম আর দুলের আসরিক শক্তির রহস্য কি। পরের দিন রাতে পূর্বের মতোই ঝোপের আড়ালে বসে থাকে অঘোরানন্দ। ধীরে ধীরে রাত গভীর হয়। দাঁতে দাঁত চেপে বসে থেকে প্রতীক্ষা করে অশ্বত্থামার, আর সতর্ক দৃষ্টি রাখে দরজার উপরে, যাতে বাইরে থেকে সে দরজা খোলার চেষ্টা করলেই গিয়ে মুখোমুখি হতে পারে। এমন সময় মৃদু একটা আওয়াজ শুনে সতর্ক হয়। বুঝতে পারে অশ্বত্থামা এসে পুজোয় বসে গেছে, আর সাথে এটাও বুঝলো যে ওর আগের দিনের অনুমানই সঠিক। মন্দিরের ভিতরেই কোনো এক গুপ্ত রাস্তা আছে যেখান দিয়ে অশ্বত্থামা যাওয়া আসা করছে। বাইরে থেকে এলে ওর চোখে পড়তই। মা ছিন্নমস্তাকে প্রণাম করে খুব সতর্ক হয়ে পা টিপে টিপে মন্দিরের দিকে এগোয়। আজকে একটা হেস্তনেস্ত করবেই। আগের দিনের মতোই আচমকাই গিয়ে মন্দিরের দরজায় ধাক্কা দেয় অঘোরানন্দ। ঘুরে দাঁড়ায় অশ্বত্থামা। পরপর 2 দিন পুজোয় বাধা পেয়ে প্রচণ্ড আক্রোশে যেন ফেটে পড়ছে সে। চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। তবে কোনো রকম আক্রমণ না করে আজকেও ধুলোর ঝড় তুলে পালাবার চেষ্টা করে। অঘোরানন্দ সতর্কই ছিল আজকে। নিজের ক্ষমতা বলে ধূলিঝড় শান্ত করে ফেলে মুহূর্তের মধ্যে। ঝড় শান্ত হতেই অঘোরানন্দ দেখে শিবলিঙ্গ সরিয়ে সেখান দিয়ে নিচে চলে যাচ্ছে অশ্বত্থামা, আর চলে যাবার সাথে সাথেই শিবলিঙ্গ আবার জায়গায় চলে এসেছে। মনে মনে মন্দিরের স্থাপত্যের তারিফ না করে পারে না অঘোরানন্দ। শিবলিঙ্গের নিচ দিয়ে গোপন দরজা, কেউ সন্দেহই করবে না এমনটা হতে পারে। আর এমন সুন্দর করে বানানো হয়েছে যে উপর থেকে খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে নিচে সুড়ঙ্গ আছে। সময় নষ্ট না করে মহাদেবকে প্রণাম করে শিবলিঙ্গ সরিয়ে অঘোরানন্দ দেখে ছোট সিঁড়ি নেমে গেছে নিচে। সিঁড়ি দিয়ে নেমে একটা গুহার মধ্যে পৌঁছায়। আর পৌঁছেই দেখে জ্বলন্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে অশ্বত্থামা, আর একটু দূরেই জ্বলজ্বল করছে ওর সেই পরম আকাঙ্ক্ষিত বস্তু। অদ্ভুত দর্শন একটা ছোট লাঠি, যার মাথায় 4টে ছোট ছোট পদ্ম ফুল। এর খোঁজে এতদিন ধরে করছিল অঘোরানন্দ। অবশেষে এত কষ্ট সহ্য করে এখানে আসা সার্থক হল। এই সেই মহাশক্তিশালী জিনিস, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার তেজ সম্বলিত অস্ত্র ব্রহ্মশির। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামার সব অস্ত্র পাণ্ডবদের দ্বারা ধ্বংস হয়। এমনকি নারায়ণ অস্ত্রের মতো মহাশক্তিশালী অস্ত্রেরও প্রতিকার করে ফেলে পাণ্ডবেরা। শুধু নষ্ট হয়নি একটাই অস্ত্র, ব্রহ্মশির। স্বয়ং দ্রোণাচার্য এটা দিয়েছিলেন পুত্র অশ্বত্থামাকে। এই অস্ত্রের প্রতিকার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছেও ছিল না। আর এই অস্ত্রটাই এতদিন খুঁজছিল অঘোরানন্দ। আজ সে সফল। আজ সে দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি। ব্রহ্মশিরের দিকে তাকিয়ে এতটাই মোহিত হয়ে গিয়েছিল অঘোরানন্দ যে সামনে দাঁড়ানো অশ্বত্থামার কথা ভুলেই গেছিল। ঘোর কাটল বজ্রগম্ভীর হুঙ্কারে। কে তুই? এত সাহস তোর যে আমার পুজোর বিঘ্ন ঘটাস? আমি মা ছিন্নমস্তার আশীর্বাদ ধন্য তান্ত্রিক অঘোরানন্দ।
এখানে কেন এসেছিস? কি চাস? ব্রহ্মশির। মূর্খ! সামান্য কিছু তন্ত্রশক্তি অর্জন করে ভেবেছিস তুই খুব শক্তিশালী হয়ে গেছিস? ব্রহ্মশিরের মতো অস্ত্র নিজের যোগ্যতায় অর্জন করতে হয়। সেই যোগ্যতা আমার ছিল না, তাই আজ আমার এই অবস্থা। ভালো চাস তো চলে যায় এখান থেকে। আমার যোগ্যতা আছে, তাই আমি নেব। পারলে আটকান আমাকে। এই বলে সরাসরি ব্রহ্মশিরের দিকে হাত বাড়ায় অঘোরানন্দ। অশ্বত্থামা সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মা ছিন্নমস্তার আশীর্বাদে পিশাচ সিদ্ধ তান্ত্রিক অঘোরানন্দ ছিল সব রকমের মানুষ, ভূত, প্রেত এবং অশরীরীর কাছে অজেয়। অস্ত্র নিয়ে অঘোরানন্দ গুহা থেকে চলে যেতে উদ্যত হলে পিছন থেকে অশ্বত্থামা বলে, ওরে মূর্খ, এখনো সময় আছে, নিজের ওজনের থেকে বেশি জিনিস নিস না। এই অস্ত্র চালিয়েই আমার এই দুর্গতি। তুই নিশ্চিত এই অস্ত্রের কারণেই মারা পড়বি? এ আমার অভিশাপ। ওই সময় কৃষ্ণ, অর্জুন এবং বেদব্যাসের মতন মহাপুরুষ ছিলেন, যারা এই অস্ত্রের গতিরোধ করতে পারতেন। এই যুগে কেউ নেই। আমি অজেয়। আমি অজেয়। আজ দুনিয়ায় আমার যে শক্তিশালী আর কেউ নেই। আছে, একজন আছে যে এই যুগেও এই অস্ত্র আটকাতে পারবে। তোর আর সব থেকে শক্তিশালী হওয়া হলো না। কুটিল হেসে পিছন থেকে হেয়ালি ভরা কণ্ঠে অশ্বত্থামা বলে ওঠে, তোমারে বধিবে যে, পঙ্গে বাড়িছে সে। পরের দিনই বাড়ি ফেরার ট্রেন ধরল রতন। ট্রেন যত হাওড়ার দিকে এগোচ্ছে ততই চিন্তাগুলো জাঁকিয়ে বসছে মাথার মধ্যে। আকাশ পাতাল চিন্তা করে অদ্ভুত ঘটনাগুলোর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাই খুঁজে পাচ্ছে না সে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি আছে সে নিজের মতো করে একটা সমাধান খুঁজে নিতে ভালোবাসে। যুক্তি দিয়ে না হলে গা জোয়ারি করে বা গাঁজাখড়ি কল্পনার আশ্রয় নেয় অবচেতন মন থেকেই। রতনের ক্ষেত্রেও তাই হলো। কিছুতেই যখন ভেবে উঠতে পারছে না, তখন হঠাৎ ওর মনে এলো মহাভারতের কথা। মহারথী কর্ণের কাছে দিবাকর প্রদত্ত কবচ এবং কুণ্ডল ছিল, যাকে কোনো শক্তিই ভেদ করতে পারত না। গত 2 দিনে রতনও বেশ কয়েকবার অলৌকিকভাবে বেঁচে গেছে। তাই রতনের অবচেতন মন 2 4 করে কর্ণের কবচ আর কুণ্ডলকে কোণার্কের সূর্য মন্দিরের মাটির নিচ থেকে পাওয়া বর্ম আর কানের দুলের সাথে মিলিয়ে দিল। কিন্তু পর মুহূর্তে এই চিন্তাটাকে ফুৎকারে উড়িয়ে দিল সে। সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের ছেলে হলেও ওর যুক্তিবাদী মন এটাকে মেনে নিতে চাইল না। ওর কাছে রামায়ণ বা মহাভারতের কোনো বাস্তব ভিত্তি নেই, এগুলো নিছকে কল্পিত উপাখ্যান। পরদিন যখন রতন নিজের গ্রামের বাড়িতে পৌঁছায় তখন প্রায় দুপুর। উস্কো খুস্কো চুল, পরিশ্রান্ত চেহারার রতনকে দেখে বেশ অবাকই হয় বাড়ির লোক। তবে ও তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হয়ে সোজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ছেলেটার উপর গত কয়েকদিন ধরে যা চাপ যাচ্ছে তাতে ঘুমের বড়ই প্রয়োজন। সদা হাসি খুশি স্বভাবের রতনের এই ব্যবহারে বাড়ির লোক বেশ অবাক হলেও কিছু বলল না তখন। ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। অনেকদিন পরে বাড়ির বিছানায় শুয়ে বেশ তৃপ্তির ঘুম হয়েছে। বেশ ঝরঝরে লাগছে এখন। ঘুম থেকে উঠেও গেল নরোত্তম ঠাকুরের বাড়ি। গ্রামের একমাত্র কালী মন্দিরের পুরোহিত হচ্ছেন নরোত্তম ঠাকুর। পুজো আচ্চার পাশাপাশি একটু আধটু তন্ত্র সাধনাও করেন। প্রতি বছর গ্রামের পাশের শ্মশানে তিনি শ্মশানকালীর পুজোও করেন, তাই গ্রামের লোক তাকে ভয় ভক্তি করে। রতন যখন নরোত্তম ঠাকুরের বাড়ি পৌঁছালো তখন তিনি সান্ধ্য পুজোর জন্য মন্দিরে যাবার তোড়জোড় করছিলেন।
রতনকে দেখেই চমকে উঠলেন তিনি। স্পষ্ট দেখতে পেলেন রতনের পিছনে কালো ছায়া, যেন ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। যদিও রতনকে সেই সব বুঝতে না দিয়ে স্বাভাবিক স্বরে বললেন, এই অসময়ে কি ব্যাপার রতন? পুরী গেছিলি শুনেছিলাম, কবে এলি? ঠাকুর মশাই, আমি একটা বিপদে পড়ে এসেছি আপনার কাছে, দয়া করে আমাকে বাঁচান। রতনের গলার স্বরে স্পষ্ট ভয় আর আতঙ্ক ফুটে উঠছিল, যা শুনে নরোত্তম ঠাকুরের কপালের ভাঁজ আরো ঘন হল। রতন ধীরে ধীরে সব ঘটনা শোনাল। শুনতে শুনতে ঠাকুরমশাইয়ের মুখের হাঁ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। সব শোনার পরে তিনি সেই বর্ম দেখতে চাইলেন। রতন তখন অনেক চেষ্টা করে বর্ম দেখাতে পারল না, বর্ম আবির্ভূত হল না। চকিতে মনে পড়ল, কোনো বিপদের সম্ভাবনা থাকলে ওটা নিজে থেকেই চলে আসে। ঠাকুরমশাইকে এই কথা জানাতেই তিনি পরীক্ষা করার জন্য একটা কাঠের স্কেল দিয়ে রতনের গায়ে আঘাত করতে উদ্যত হলেন। আর ঠিক তখনই রতনের গায়ে ফুটে উঠল বর্ম আর কানের দুল। আর সেই বর্ম থেকে বেরোনো আলোর বলয়ে ধাক্কা খেয়ে সশব্দে দুই টুকরো হয়ে গেল সেই স্কেল। কিছুক্ষণের জন্য বাক্যস্ফূর্তি হল না নরোত্তম ঠাকুরের। তিনি পূজারী মানুষ, একটু একটু তন্ত্রবিদ্যা জানেন বটে, কিন্তু এই স্বল্প বিদ্যায় তিনি এই প্রহেলিকার সমাধান করতে পারলেন না। একবার তার মনে হলো, কর্ণের কাছে থাকা যে কবচ আর কুণ্ডলের বর্ণনা মহাভারতে দেওয়া আছে, তার সঙ্গে রতনের এই অলৌকিক বর্ম আর কানের দুলের কোথাও মিল আছে, খুব মিল আছে। কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে তিনি কিছু বলতে রাজি হলেন না। তাছাড়া রতনের পিছনে তিনি যে জমাট বাঁধা অন্ধকার দেখেছেন, তার পরিচয় বুঝতে না পারলেও এটুকু বুঝেছেন যে সেটা প্রচণ্ড শক্তিশালী এবং অশুভ শক্তির অধিকারী। একদিকে রতনের এই দৈবী শক্তির প্রাপ্তি, অন্যদিকে ওকে ঘিরে প্রচণ্ড শক্তিশালী ছায়ার উপস্থিতি। সব মিলিয়ে ওনার দিশে হারা লাগছিল। আরও অসহায় লাগলো এটা ভেবে যে এর প্রতিকার উনি করতে পারবেন না। এই আসুরিক শক্তির মোকাবিলা করতে কোনো সিদ্ধ পুরুষের প্রয়োজন, আর নরোত্তম ঠাকুরের জানা মতে এরকম সিদ্ধ পুরুষ একজনই আছেন, তার গুরুদেব নীলাম্বর মহারাজ। রতন গ্রামেরই ছেলে, ওকে তিনি চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখেছেন, বেশ স্নেহও করেন। তাই ওর আসন্ন বিপদের কথা চিন্তা করে কেমন গলা ধরে আসলো তার। আর্দ্র স্বরে বললেন, বাবা রতন, তোর খুব বিপদ সামনে, কিন্তু এর প্রতিকার করা আমার ক্ষমতার বাইরে। প্রায় কেঁদে ফেলে রতন। তাহলে তাহলে আমার কি হবে ঠাকুর মশাই? বাঁচার কি কোনো উপায় নেই? একজন আছেন যিনি তোকে বাঁচাতে পারেন, তবে এর জন্য তোকে যেতে হবে অনেকটা দূরে। আপনি আপনি যেখানে বলবেন সেখানে যাব, শুধু শুধু আমাকে বাঁচিয়ে দিন। ব্রহ্মশির অস্ত্রকে রোধ করার মতো মানুষ এই ঘোর কলিযুগে আছে শুনে বেশ অবাক হলো অঘোরানন্দ। এটা সে আশা করেনি। একটু আগের মহাশক্তিশালী হবার আনন্দ যেন কোথাও একটু ধাক্কা খেল। অবিশ্বাসী চোখে গুহা থেকে বাইরে এসে একটা কচু পাতা দিয়ে তার উপরে মন্ত্রপুত জল ফেলে ধ্যানে বসল। ধীরে ধীরে সেই জলের উপরে ফুটে উঠল রতনের মুখ। এই সেই শক্তিশালী পুরুষ যার কাছে ব্রহ্মশির আটকানোর মতো ক্ষমতা আছে? দেখে তো ছাপোষা মধ্যবিত্ত বলেই মনে হচ্ছে। তন্ত্রবিদ্যা জানা বা অলৌকিক শক্তির অধিকারী হবার কোনো লক্ষণই তো দেখা যাচ্ছে না। এই আটকাবে ব্রহ্মশির? তবু অশ্বত্থামার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারল না, কারণ কচু পাতার মধ্যে রতনের মুখ দেখা গেছে। মন্ত্রশক্তি মিথ্যা বলে না, কাজে কিছু একটা গোলমাল যে আছে এটা বেশ বুঝতে পারল। স্থির করল নিজেই এই কচু পাতায় দেখা পুরুষের মুখোমুখি হবে। তার আগে জানতে হবে ও কে, কি পরিচয়, কোথায় তাকে পাওয়া যাবে, এইসব বৃত্তান্ত। অতঃপর অঘোরানন্দ আহ্বান করল পিশাচকে। পাতাল লোক থেকে উঠে আসা অত্যন্ত শক্তিশালী সেই মহাপিশাচ অঘোরানন্দের আদেশে চলল রতনের খোঁজ নিতে।
আর অঘোরানন্দ নিজে প্রস্তুত হতে থাকলো ওর মুখোমুখি হবার। রতনকে সঙ্গে নিয়ে নরোত্তম ঠাকুর যখন সারান্ডা জঙ্গলে পৌঁছলেন তখন প্রায় সন্ধে হব হব করছে। নীলাম্বর মহারাজের নিবাস গভীর জঙ্গলের মধ্যে, এখান থেকেও প্রায় 2 ঘন্টার পথ। গাড়ি ঘোড়া নেই, হেঁটে যেতে হবে। উচ্চ মার্গের তান্ত্রিকরা সাধনার জন্য সাধারণত গভীর জঙ্গল বা পাহাড়ের নির্জন গুহা বেশি পছন্দ করেন। নীলাম্বর মহারাজের বাড়িতে যখন ওরা পৌঁছলো তখন চারিদিক নিঝুম হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক আর কিছু নিশাচর প্রাণীর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তখন রাত হয়তো বেশি হয়নি, কিন্তু গভীর জঙ্গলের মধ্যে ওইটুকু রাতই ভয়ের আবেশ ধরিয়ে দেয়। দীর্ঘদিন পরে শিষ্য নরোত্তমকে দেখে বড়ই খুশি হলেন নীলাম্বর মহারাজ। তবে রতনকে দেখেই ভুরু কুঁচকে গেল তার। বাড়িতে ঢোকার আগে চৌকাঠের ওপরে থাকা অবস্থাতেই রতনের দিকে মন্ত্রপুত জল ছিটিয়ে দেন তিনি। আর তারপরেই ওরা শুনতে পেল একটা অশরীরী আর্তনাদ। কেউ যেন যন্ত্রণায় চিৎকার করতে করতে দূরে সরে যাচ্ছে। ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল সেই আর্তনাদের আওয়াজ। আর নরোত্তম ঠাকুর দেখলেন রতনের পিছনে থাকা সেই কালো ছায়া উধাও হয়ে গেছে। এরকম অভ্যর্থনার বহরে দৃশ্যতই হতভম্ব হয়ে গেল রতন। ওর মুখের দিকে তাকিয়ে নীলাম্বর মহারাজ স্মিত হেসে বললেন, মহাপিশাচকে দেখছিলাম তোমার পিছনে। প্রেতলোকের বাসিন্দা ওই মহাপিশাচ যেমন শক্তিশালী তেমনই ক্রূর স্বভাবের। জানি না এরকম পিশাচ কেন তোমার পিছনে ঘুরছে। তবে আমার বাড়িতে কোনো অপদেবতা বা পিশাচের জায়গা নেই, তাই ওকে তাড়িয়ে দিলাম। ভয় পেও না, যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্তে থাকো। রতন আর থাকতে পারল না, সোজা পড়ে গেল নীলাম্বর মহারাজের পায়ে। কেঁদে বলল, আমাকে আমাকে বাঁচান মহারাজ। সস্নেহে ওকে টেনে তুললেন মহারাজ, বললেন ঘরে আসতে। তবে উপস্থিত 3 জনের কেউই ঘুণাক্ষরেও টের পেল না কি প্রলয় আসতে চলেছে। পিশাচ তো নিমিত্ত মাত্র। পিশাচকে যে পাঠিয়েছিল সে আর কিছুক্ষণের মধ্যেই সাক্ষাৎ ধ্বংসের প্রতীক হয়ে আসছে। মহারাজ নিজে থাকেন একটা কুঁড়ে ঘরের মধ্যে। ঘরের পাশে ছোট একটি মন্দির, তাতে মা কালীর মূর্তি আছে। দিনের বেশিরভাগ সময়ে মায়ের পূজাতেই নিজেকে নিয়োজিত রাখেন অকৃতদার নীলাম্বর মহারাজ। ওরা 3 জনে এসে বসল মন্দিরের সামনে। রতন সবিস্তারে বলল সব কাহিনী। সব শুনে ধ্যানে বসলেন মহারাজ। তারপর চোখ খুলে বললেন, অনেককাল আগে সত্য যুগে সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল সেই কাহিনী তোমরা জানো। যেটা জানো না সেটা বলছি। সুদর্শন চক্রের আঘাতে রাহুর মাথা বিচ্ছিন্ন হবার পরেও তার মৃত্যু না হওয়ায় খুব আশ্চর্য হয়েছিলেন দেবমাতা অদিতি। তাই দেবতাদের মধ্যে ভাগ করে দেবার পরে অবশিষ্ট অমৃত দিয়ে তিনি তৈরি করেন একটি অমোঘ কবচ এবং 2টো কুণ্ডল। অমৃত দিয়ে তৈরি হওয়াতে কোনো অস্ত্রের আঘাতেই সেই কবচের কোনো ক্ষতি হয় না। আর সেই কুণ্ডল 2টো অমরত্ব এবং চিরযৌবনের প্রতীক। অর্থাৎ কুণ্ডল যে পড়ে থাকবে তাকে কেউ বধ করতে পারবে না। পরে দেবমাতা অদিতি সেই কবচ আর কুণ্ডল দিয়ে দেন তার পুত্র সূর্যকে। সূর্যদেব সেই কবচ আর কুণ্ডল দেন তার পুত্র কর্ণকে। কবচ কুণ্ডল পরিহিত কর্ণ ছিল অপরাজেয়। তাই নিজের পুত্রের জয় সুনিশ্চিত করতে
দেবরাজ ইন্দ্র ছলনার দ্বারা কর্ণের থেকে কবচ আর কুণ্ডল নিয়ে নেন। এরপরে হয় আরেক বিপত্তি। যেহেতু ছলনার দ্বারা কবচ কুণ্ডল হরণ করেছেন, তাই ইন্দ্রদেব ওগুলো নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারেন না। বাধ্য হয়ে তিনি ওগুলো পৃথিবীতেই কোনো অজ্ঞাত স্থানে সমুদ্র তীরে লুকিয়ে রাখেন। কিন্তু তার এই কর্ম দেখে ফেলে চন্দ্র। চন্দ্রদেব এই কবচ আর কুণ্ডল নিয়ে পালাতে যান, আর সেই সময় বাধা দেন সমুদ্রদেব, কারণ সমুদ্র থেকে পাওয়া অমৃত দিয়েই ওগুলো তৈরি হয়েছিল। চন্দ্র আর সমুদ্রদেবের এই চোর পুলিশ খেলার সময় কোনো অজ্ঞাত স্থানে পড়ে হারিয়ে যায় কবচ আর কুণ্ডল। আর সেই দিব্য কবচ কুণ্ডলই এখন তোমার কাছে। একটানা এত কথা বলে একটু দম নিলেন নীলাম্বর মহারাজ। শুনে বেশ চমৎকৃত হলো রতন। এবারে ওর কাছে পরিষ্কার হলো চুল কালো হয়ে যাবার কারণ। মনে করে দেখল, যেদিন কবচ কুণ্ডল পেয়েছিল তার পরের দিন মাথা আঁচড়ানোর সময় ও সব চুল কালো দেখেছিল। কুণ্ডলের শক্তির প্রভাবে অনন্ত যৌবন পেয়েছে, যার পরিণাম কালো চুল। তবে একটা প্রশ্ন মনে জাগল রতনের, দুইজন দেবতার মধ্যে দিয়ে এরকম তেজদৃপ্ত জিনিস হারিয়ে যায় কিভাবে, আর এতকাল পরে ফিরেই বা এলো কিভাবে? এই প্রশ্নগুলো করতেই স্মিত হেসে মহারাজ বললেন, এর উত্তর আমিও ঠিক জানি না, তবে অনুমান করতে পারি। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে সমগ্র পৃথিবী যখন জলমগ্ন ছিল, তখন একমাত্র শ্রীক্ষেত্র নীলাচল ছিল জলের বাইরে। এই স্থানটি প্রজাপতি ব্রহ্মার সৃষ্টির বাইরে বলে মনে করা হয়, ভগবান বিষ্ণুর নিজের স্থান। তাই হয়তো এই স্থানে এসে পরস্পরের সঙ্গে যুদ্ধরত চন্দ্র আর সমুদ্রদেবের শক্তি কাজ করেনি, তাই কবচ কুণ্ডল খুঁজে পায়নি। পরে ওই স্থানে সূর্য মন্দির তৈরি হয়, হয়তো কাকতালীয় বা ভগবান বিষ্ণুরই লীলা। তবে এটা আমার অনুমান। এটা ছাড়া আর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমার মাথায় আসছে না। এমন সময় একটা পৈশাচী খুঙ্কারে সবাই হতচকিত হয়ে গেল। তাকিয়ে দেখল, অদূরেই দাঁড়িয়ে আছে জটাজুটো ধারিয়ে এক দীর্ঘদেহী সন্ন্যাসী। চোখ রক্তের মতন লাল, যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। কে আপনি? আমি মা ছিন্নমস্তার আশীর্বাদ ধন্যতান্ত্রিক অঘোরানন্দ। নীলাম্বর মহারাজ আর অঘোরানন্দ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বুঝে যান দুজনেই অতিপ্রাকৃত শক্তির অধিকারী, কারণ দুজনেই প্রেত সিদ্ধ। নীলাম্বর মহারাজের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ে অঘোরানন্দ, তুই সেই ব্যক্তি যে মহাপিশাচকে ফিরিয়ে দিয়েছিস? তোর সাথে পরে বোঝাপড়া করছি, আগে তোর পাশের জনের শক্তির পরীক্ষা নি। বলে রতনের দিকে ফিরে বলল, তাহলে তুই আমার লক্ষ্য পূরণের পথের কাঁটা? আমি সমূলে সেই কাঁটা উপড়ে দেব, দেখি তোর কত ক্ষমতা। নীলাম্বর মহারাজের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে। তিনি বুঝতে পারেন খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, আর এও বুঝতে পারলেন যে অঘোরানন্দ খুব একটা সুবিধের মানুষ না। তিনি চিৎকার করে বলেন, আগে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কোনো পাপী মানুষ আমার বাড়িতে থাকতে পারে না। রতন আমার অতিথি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার অতিথিকে অপমান করার ফল ভালো হবে না। রাগে অন্ধ হয়ে গেল অঘোরানন্দ। ওর সাথে এরকম করে কেউ কখনো কথা বলেনি। চেঁচিয়ে উঠল সে,
অঘোরানন্দকে অপমান, এর ফল তুই পাবি। শেষ করে দেবো তোকে আর তোর এই চালা চামুন্ডাগুলোকে। এই বলে অঘোরানন্দ বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করল, আর মুহূর্তের মধ্যেই ওর হাতে যেটা এসে উপস্থিত হলো সেটা দেখে চমকে গেলেন নীলাম্বর মহারাজ। চতুর্মুখী পদ্মফুল সম্পন্ন সুদৃশ্য ব্রহ্মশির অস্ত্র। এই জিনিস বাস্তবে থাকতে পারে কখনো ভাবেননি তিনি। তার সুদূরতম কল্পনাতেও আসেনি অঘোরানন্দ এরকম কিছু একটা করতে পারে। কথায় বলে বিনাশকালে বুদ্ধি নাশ হয়, অঘোরানন্দেরও তাই হল। না হলে ও যখন জানতো রতনের মধ্যে ব্রহ্মশির প্রতিহত করার ক্ষমতা আছে, তাও কেন এই অস্ত্র আহ্বান করল? ক্রোধে উন্মত্ত অঘোরানন্দ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওদের লক্ষ্য করে ছুড়ে দিল সেই অমোঘ অস্ত্র। মুহূর্তের মধ্যেই আকাশ বাতাস কাঁপিয়ে কালান্তক জমির ন্যায় ধেয়ে আসতে লাগলো সেই প্রলয়। মনে হচ্ছে যেন রাতের আকাশে উল্কাপাত শুরু হয়েছে, আর সেই উল্কাপাতের মধ্যে থেকে বড়সড় একটা আগুনের গোলা ছুটে আসছে ওদের ধ্বংস করতে। অঘোরানন্দ বিস্ফারিত চোখে দেখল রতনের বুকে ফুটে উঠল একটা বর্ম, আর দুই কানে ফুটে উঠল দুল। ও দেখেই চিনতে পারল এটাই সেই কর্ণের দিব্য কবচ আর কুণ্ডল। আর সেই কবচ থেকে একটা তেজদীপ্ত আলো বেরিয়ে এসে রতনের চারিদিকে একটা আলোর বলয় তৈরি করল। ব্রহ্মশির গিয়ে সরাসরি ধাক্কা দিল সেই আলোর বলয়ে। এরপরে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কানে তালা লেগে গেল সবার। সেই সাথে হলো তীব্র আলোর বিচ্ছুরণ। একটু ধাতস্থ হতে সবাই দেখল কবচ থেকে তৈরি সেই আলোকবৃত্তের গায়ে লেগে আছে ব্রহ্মশি, আর প্রচণ্ড আগুন বেরোচ্ছে সেই সংযোগস্থল থেকে। একদিকে ব্রহ্মশির, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার তেজ সম্বলিত অস্ত্র, যার কোনো প্রতিকার নেই। একবার নিক্ষেপ করলে লক্ষ্যভেদ করবেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর প্রতিরোধ করতে পারেননি। আর অন্যদিকে দেবমাতা অদিতি নির্মিত কবচ কুণ্ডল, কোনো অস্ত্রই যাকে ভেদ করতে পারে না। যেন স্পর্ধার বিপরীতে প্রতিস্পর্ধা দেখাচ্ছে দুইজনেই। দুই দেবতার সম্মান রক্ষার লড়াই, কেউ কারো থেকে কোনো অংশে কম যায় না। এইরকম ভয়াবহ দ্বৈরথ না আগে কেউ কখনো দেখেছে, না পরে কখনো দেখবে। হতবাক চোখে তাকিয়ে থাকলো অঘোরানন্দ। এরকম যে হতে পারে সেটাও ভাবেইনি। ওর সুদূরতম কল্পনাতেও আসেনি যে কবচকুণ্ডলের অস্তিত্ব থাকতে পারে। এইসব দেখে এক মনে আরাধ্যা দেবী মা কালীর নাম জপতে লাগলেন নীলাম্বর মহারাজ। আর তখনই ঘটল একটা অত্যাশ্চর্য ঘটনা। একটা পৈশাচিক শব্দ শুনে সচকিত হলো সবাই। তাকিয়ে দেখল মন্দিরের মধ্যে মা কালীর মূর্তির চোখ জ্বলছে। হঠাৎ যেন একটা বিদ্যুৎ চমকালো মন্দিরের মধ্যে, আর তারপরেই সবাই দেখল মায়ের মূর্তির মধ্যে থেকে একটা আলোক রশ্মি ছিটকে এসে পড়ল মাটিতে। আর সেই আলো থেকেই তৈরি হলো এক ভয়াল দর্শন সম্পূর্ণ উলঙ্গ নারী। তার এক হাতে রয়েছে খড়গ, গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। খলখল করে এক পিশাচি হাসি দিল সেই নারী। অপার্থিব সেই হাসি শুনে অতি সাহসী লোকেরও বুক কেঁপে যাবে। এমন সময় সেই নারী নিজের হাতেই নিজের মাথা কেটে আর এক হাত দিয়ে সেই কাটা মাথা ধরে ফেলল। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো কাটা গলা থেকে। আর কোথা থেকে ভয়াল দর্শন দুই উলঙ্গ নারী আবির্ভূত হয়ে সেই রক্ত খেতে খেতে নৃত্য করতে লাগল। উপস্থিত কারোরই বুঝতে বাকি রইল না কে এই দেবী। অনেক বড় বড় সাধক সারা জীবন সাধনা করেও এনার দর্শন পায় না। ইনি 10 মহাবিদ্যার মধ্যে ষষ্ঠ, দেবী ছিন্নমস্তা। আর দেবীর রক্ত পান করতে থাকা ভয়াল দর্শন ওই দুই নারী আর কেউ না, স্বয়ং ডাকিনী আর যোগিনী। সবাই হাত জোর করে প্রণাম করল তাকে। অজান্তেই নরোত্তম ঠাকুরের মুখ থেকে বেরোলো গীতার সেই অমোঘ বাণী, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে
একটা অপার্থিব পৈশাচিক হাসি দিয়ে দেবী এগিয়ে গেলেন অঘোরানন্দের দিকে। এই প্রথম ভয় পেল অঘোরানন্দ। ওর মনে পড়ল গুরুদেবের অভিশাপের কথা। যে তোকে সিদ্ধি প্রদান করেছে সেই মা ছিন্ন মস্তাই তোকে বধ করবে। অঘোরানন্দ বুঝতে পারল মৃত্যু আসন্ন। সর্বশক্তিমান হওয়ার খুব স্বাদ না তোর? বলে আবার একটা পিশাচি হাসি দিয়ে মা ছিন্নমস্তা সজোরে তার খড়গ চালিয়ে দিলেন অঘোরানন্দের গলা লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে ধর আর মুন্ড আলাদা হয়ে গেল, তার রক্তে ভেসে গেল জায়গাটা। কাটা পাঠার মতো কিছুক্ষণ ছটফট করে চিরকালের জন্য শান্ত হয়ে গেল তার কবন্ধ শরীর। সর্বশক্তিমান হতে চাওয়া শয়তান তান্ত্রিকের ছিন্ন মুন্ড পড়ে রইল তারই আরাধ্যা দেবীর পায়ের কাছে। রক্তের স্বাদ পেয়ে আর উন্মত্ত হয়ে গেল ডাকিনী আর যোগিনী। মৃত অঘোরানন্দের রক্ত দিয়ে যেন হোলি খেলছিল তার। সেই সঙ্গে চলতে লাগলো উদ্দাম উন্মত্ত নৃত্য। তাদের সেই ভয়াবহ নৃত্যের দাপটে মাটি কাঁপতে লাগল। এই নারকীয় দৃশ্য আর সহ্য করতে পারলেন না নরোত্তম ঠাকুর। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এবার মা ছিন্নমস্তা এগিয়ে গেলেন রতনের দিকে। তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল খড়গ। তখনও কবচকুণ্ডলের সাথে ব্রহ্মশিরের লড়াই চলছে। দুই অস্ত্রের কেউই কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। দেখে মনে হচ্ছে অনন্তকাল ধরে চলবে এই যুদ্ধ। কবচ নিশ্চিত আলোকবৃত্ত আর ব্রহ্মশিরের সংঘর্ষস্থল থেকে যেন আগ্নেয়গিরির মতো আগুন বেরোচ্ছে, আর মুহুর্মুহু বিস্ফোরণের প্রচণ্ড শব্দ হচ্ছে। তবে রতন চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর গায়ে আঁচড়টিও লাগছে না। রতনের কাছে এসে মা ছিন্নমস্তা বললেন, ডান হাত বের কর। হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় রতন কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে এই রকম দৃশ্য দেখতে পাবে। এই ভয়াবহ ঘটনা দেখে ওর চিন্তাশক্তি লুপ্ত হয়েছে। ও যেন তখন আর নিজের মধ্যে নেই। যন্ত্রের মতো মায়ের কথা মতো আলোর বলয়ের ভিতর থেকে ডান হাত বের করল। মা তখন ওর হাতে কৃষ্ণবর্ণের একটি পদার্থ দিয়ে বললেন, নে নে, খেয়ে নে। একটু দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলেন নীলাম্বর মহারাজ। এবার চমকে উঠলেন। এ কি, মা ছিন্নমস্তাকে কি দিচ্ছে? এ যে হলাহল। স্পষ্ট দেখলেন নীলাম্বর মহারাজ, স্বয়ং মা ছিন্নমস্তার মুখ থেকে পিশাচি ভাব কেটে গিয়ে দুঃখী ভাব ফুটে উঠছে। মাথা গুলিয়ে গেল মহারাজের। এ কি লীলা মায়ের! কোনো কথা না বাড়িয়ে মায়ের দেওয়া সেই বস্তু গলাধ্যকরণ করল রতন। আর তারপরে আকাশ বাতাস কেঁপে গেল রতনের আর্ত চিৎকার। গলায় হাত দিয়ে ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়ল। দেহের রং নীল বর্ণ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল তরতাজা শরীরটা। একটু আগের জল জ্যান্ত ছেলেটা কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে মাটিতে পড়ে রইল। হতভম্ব হয়ে বিস্ফারিত চোখে চেয়ে থাকলেন নীলাম্বর মহারাজ। লক্ষ্য করলেন মায়ের চোখেও জল। কোপন স্বভাবা দেবী ছিন্নমস্তার চোখে জল। এ যে বিরলের মধ্যেও বিরলতম দৃশ্য। চোখ কচলে আরেকবার ভালো করে দেখলেন নীলাম্বর মহারাজ। না, ভুল দেখছেন না তিনি। সত্যি মায়ের জল ভরা চোখ পরিষ্কার বোঝা যাচ্ছে। আর মায়ের এই রূপ দেখে ডাকিনী যোগিনীও শান্ত হয়ে গেছে। এদিকে রতন মারা যেতেই অদৃশ্য হয়ে গেল ব্রহ্মশির। সেই সাথে অদৃশ্য হয়ে গেল ওকে ঘিরে থাকা আলোকবৃত্ত। তবে কবচ আর কুণ্ডল অদৃশ্য হল না।
সাধারণত কাজ হয়ে যাবার পরে আলোকবৃত্তের সাথে সাথে কবচকুণ্ডলও অন্তর্হিত হয়। কারণটা স্পষ্ট হলো না। অনুমান করলেন রতন মারা গেছে বলেই হয়তো এমনটা হয়েছে। দেবী ছিন্নমস্তা এবারে রতনের শরীর থেকে খুলে নিলেন দিব্য কবচ আর কুণ্ডল। আর এর পরে যেটা ঘটল সেটার জন্য নীলাম্বর মহারাজ মোটেই প্রস্তুত ছিলেন না। সাধারণ মানুষ হলে দেখতে পেত না, খালি চোখে দেখা যায় না, কিন্তু সিদ্ধ পুরুষ মহারাজ স্পষ্ট দেখলেন রতনের বুকের মধ্যে থেকে একটা উজ্জ্বল অথচ মিষ্টি আলো বেরিয়ে এসে মায়ের শরীরে মিশে গেল। মহারাজ বুঝলেন রতনের মোক্ষ লাভ হল, মুক্তি পেল। আর নিজেকে ধরে রাখতে পারলেন না নীলাম্বর মহারাজ। মা, মা গো, তোমার অসীম করুণা মা, তোমার অসীম করুণা। এই বলে কেঁদে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মাকে। একটু পরে উঠে দেখলেন জায়গাটা ফাঁকা, অর্থাৎ মা অন্তর্হিতা হয়েছেন। নরোত্তম ঠাকুর এখনো জ্ঞানহীন অবস্থায় মাটিতে পড়ে আছেন। এই জনমানব শূন্য জায়গায় একলা বসে আছেন নীলাম্বর মহারাজ। প্রত্যেক দিনই তিনি একলাই থাকেন, কিন্তু আজকের ব্যাপার অন্য। কয়েকদিন ধরে টানা তুমুল বৃষ্টি হবার পর রোদ উঠলে যেমন লাগে তেমন অনুভূতি হচ্ছে এখন। এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে মন। মা যখন রতনকে হলাহল দিলেন তখন খুব অবাক হয়ে গেছিলেন, বলতে দ্বিধা নেই একটু অসন্তুষ্টও হয়েছিলেন। কিন্তু এখন সব রাগ অভিমান ধুয়ে মুছে গেছে। তার এতদিনের সাধক জীবন সার্থক হলো আজকে। নিজের মনে তিনি আজকের ঘটনাগুলোকে এক সূত্রে বাঁধতে চেষ্টা করলেন। প্রজাপতি ব্রহ্মা আর দেবমাতা অদিতি দুজনেরই মুখ রক্ষা হলো আজকে। মা ছিন্নমস্তা আবির্ভূতা না হলে হয়তো অনন্তকাল ধরে এই যুদ্ধ চলতেই থাকত। তার মনে হলো রতন মারা গেছিল বলেই হয়তো কবচকুণ্ডল অদৃশ্য হয়ে যায়নি। রথি ছাড়া সারথি কি করবে? একদিক দিয়ে ভালোই হয়েছে, মহাভারতের যুগের দুটো দৈব অস্ত্র এতদিন মর্তলোকে ছিল, এখন জায়গার জিনিস জায়গায় ফিরে গেছে। রতনের মৃত্যুটাও এখন আর অযৌক্তিক বলে মনে হচ্ছে না তার। রতন না চাইতেই অভিশাপ নিয়ে এসেছিল, অমরত্বের অভিশাপ। কবচকুণ্ডল সাথে থাকলে ওকে কেউ মারতে পারত না কখনো, স্বয়ং যমরাজও ওর কাছে আসতে পারত না। সেটা একদিক দিয়ে খারাপ হতো। অমরত্বের অভিশাপ যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ অশ্বত্থামা। এইসব দৈবী অস্ত্র যদি কেউ সন্তুষ্ট হয়ে প্রদান করে তবেই সেটা উপকারে আসে, না হলে অশ্বত্থামা, অঘোরানন্দ বা রতনের মতো অবস্থা হয়। বেচারা রতনকে বেঘরে মরতে হলো। মরতে অবশ্য ওকে হতোই, তবে মৃত্যুর বিনিময়ে রতন যা পেল সেটা অনেকে জন্ম জন্মান্তর সাধনা করেও পায় না। এমন সময় জ্ঞান ফিরল নরোত্তম ঠাকুরের। রতনের মৃতদেহ দেখে চমকে গেলেন। নীলাম্বর মহারাজ তখন সবিস্তারে বর্ণনা করলেন সব ঘটনা। শুনতে শুনতে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। মন্দিরে গিয়ে মায়ের পায়ের কাছে আছড়ে পড়লেন। পিছনে জল ভরা চোখে দাঁড়িয়ে রইলেন নীলাম্বর মহারাজ। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শঙ্করসন মজুমদারের অমরত্বের খোঁজে। এবার আসুন এই কাহিনীর চরিত্রদের সাথে পরিচয় পর্ব সেরে নিই। গল্পের কথক মানব, রতনের চরিত্রে সোমনাথ, অফিসারের ভূমিকায় সৌম্য, মিস্ত্রির চরিত্রে সৌম্যপ্রভ, অঘোরানন্দ ও অশ্বত্থামার চরিত্রে নিলয়, গুরুদেব এবং নীলাম্বর মহারাজের চরিত্রে অসীম, নরোত্তম ঠাকুরের ভূমিকায় অর্ঘ্য, মা ছিন্নমস্তা দেবী ও গল্পের সূত্রধার আমি সুচরিতা। সাউন্ড মিক্সিংয়ে সোমরাজ, এডিটিং ও স্ক্রিপ্টিংয়ে নিলয় ও অর্পিতা, কারিগরি সহায়তায় স্টোরি ওয়েবস টিম এবং পোস্টার কৃষ্ণেন্দু। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে গল্প আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকুন সকলে। আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।